বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা প্রস্তুতির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে আমরা যে সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষায় আসতে পারে সেরকম কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামীতে যারা পরীক্ষা দেবে এবং তার জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আজকের প্রথম যে অঙ্কটি রয়েছে দেখো এখানে কি বলেছে, 100 টাকা এ ও বি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে তাদের প্রাপ্ত টাকার অনুপাত হয় 9:11। তাহলে দুজনের প্রাপ্ত টাকার পরিমাণ কত, অর্থাৎ এ কত পাবে বি কত পাবে। তাহলে এখানে কি বলেছে আবার দেখো, 100 টাকা এ ও বি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে তাদের প্রাপ্ত টাকার অনুপাত হয় 9:11। অর্থাৎ 100 টাকা এ ও বি এর মধ্যে ভাগ করে দেওয়া হবে এবং তাদের প্রাপ্ত টাকার অনুপাত হচ্ছে 9:11। ঠিক আছে, এখানে একটু কথাটি ঘুরিয়ে বলেছে, 100 টাকা এ ও বি এর মধ্যে ভাগ করে দেওয়া হবে এবং তাদের প্রাপ্ত টাকার অনুপাত 9:11। তাহলে এ কত টাকা পাবে, বি কত টাকা পাবে। তাহলে খুবই সহজভাবে আমরা এই অঙ্কগুলি করতে পারি। দেখো আমরা কীভাবে করব। প্রথমে এখানে আমরা এই যে এ ও বি এর প্রাপ্ত টাকার অনুপাত কত, 9:11। এখানে আমরা প্রথমে এই অনুপাতটি এখানে লিখলাম, A/B = 9:11। এবারে দেখো এখানে আমরা কি করব, ধরি এখানে আমরা এ পায় 9x টাকা, বি পায় 11x টাকা। তাহলে দুজনের প্রাপ্ত টাকার পরিমাণ কত, দুজনের প্রাপ্ত টাকার পরিমাণ হচ্ছে 20x টাকা। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে কি বলেছে, আমাদের এখানে বলেছে দুজনের মধ্যে কত টাকা ভাগ করে দেওয়া হয়, 100 টাকা। অর্থাৎ এই যে আমরা এখানে পেলাম 9x এবং 11x = 20x টাকা, দুজনের মিলে মোট 20x টাকা। কিন্তু এখানে বলেছে আমাদের দুজনের মধ্যে কত টাকা ভাগ করে দেওয়া হয়, 100 টাকা। অর্থাৎ আমাদের প্রশ্ন অনুসারে কি, এই যে 20x টাকা এইটা সমান কি 100 টাকা। তাহলে আমরা এখানে বলতে পারি প্রশ্ন অনুসারে 20x = 100। বা x সমান কত হবে, বা x সমান দেখো এখানে আমরা কি করব, এখানে 100 উপরে লিখব এবং এই যে x এর সাথে কি ছিল, 20 ছিল, এই 20কে আমরা নিচে নামাবো। এবারে আমরা কাটাকাটি করতে পারি। এখানে দেখো 20 দিয়ে আমরা 100কে কাটতে পারি, 5 20 100। অর্থাৎ x সমান কত বের হলো, 5 বের হলো। তাহলে আমরা এবারে কিন্তু এ কত টাকা পাবে, বি কত টাকা পাবে সহজে বের করব। দেখো আমরা এ কত টাকা পাবে ধরেছি 9x টাকা। তাহলে এ পাবে 9x সমান দেখো 9 গুণ x এর মান কত, 5 বের হয়েছে। তাহলে 9 গুণ 5 তাহলে সমান কত, 5 9 45 টাকা। এবং বি কত টাকা পাবে, বি এখানে কত ধরেছি 11x। তাহলে বি পাবে 11x সমান 11 গুণ x এর মান এখানে 5 লিখব। তাহলে 11 গুণ 5 = 5 11 55 টাকা। তাহলে এ পেল 45 টাকা এবং বি পেল কত, 55 টাকা। তাহলে এভাবে কিন্তু খুব সহজভাবে আমরা এই অঙ্কগুলি করব। চলো পরের অঙ্কটি কি রয়েছে দেখে নিই। এবারের অঙ্কটি কি বলেছে দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগ ফলটি 12 16 ও 28 দ্বারা বিভাজ্য হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগ ফলটি 12 16 ও 28 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এই অঙ্কগুলি কিভাবে করব। দেখো এখানে যদি এরকম করে বলা থাকে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে এত বিয়োগ করলে বিয়োগফলটি এত 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 দ্বারা বিভাজ্য হবে, বা কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে এত যোগ করলে যোগফলটি এত এত দ্বারা বিভাজ্য হবে, এরকম যদি অঙ্ক থাকে তাহলে কি করব, দেখো যে সংখ্যাগুলি আমাদের দেওয়া থাকবে অর্থাৎ এত এত দ্বারা বিভাজ্য হবে, যে সংখ্যাগুলি ওখানে থাকবে সেই সংখ্যাগুলি আগে আমরা লসাগু বের করব। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি রয়েছে, 12 16 এবং 28 রয়েছে। তাহলে এই সংখ্যাগুলির আমরা প্রথমে কি করব, আমরা লসাগু করব। এবারে দেখো এখানে কি বলেছে, আমাদের 1 বিয়োগ করলে, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে, তাহলে আমাদের যে লসাগুটি বের হবে
সেই লসাগুটির সাথে আমরা এই যে এখানে বলেছি এক বিয়োগ করলে, অর্থাৎ আমরা এখানে কিন্তু এক যোগ করব। এবং যদি বলে কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে এত যোগ করলে যোগফলটি এত 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 দ্বারা বিভাজ্য হবে, তখন আমরা কি করব, তখন আমরা যে লসাগু বের হবে লসাগুর থেকে আমরা ওই সংখ্যাটিকে বিয়োগ করব। অর্থাৎ বিয়োগ বলা থাকলে যোগ করব, যোগ বলা থাকলে আমরা বিয়োগ করব। তো এখানে আমাদের কি বলা আছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে এক বিয়োগ করলে বিয়োগফলটি এত এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে আমরা এই যে 12, 16, 28-এর লসাগু বের হবে, লসাগুর সাথে আমরা এখানে এক যোগ করব। তাহলে 12, 16, 28-এর লসাগু কী হবে দেখো, 12, 16, 28 আমরা লিখলাম, এবারে একটি দাগ কাটলাম। এবারে দেখো কি করব, আমরা প্রত্যেকটি সংখ্যাকেই এমন একটি সংখ্যা নেব যেটি দিয়ে প্রত্যেকটি সংখ্যাকেই ভাগ করা যায়। তো দেখো আমরা 4 যদি নিই, দেখো 4, 3, 12, 4, 4, 16, 4, 7, 28, ঠিক আছে। তাহলে 4 দিয়ে আমরা 12, 16, 28 তিনটে সংখ্যাকেই এখানে ভাগ করতে পারলাম। এবারে দেখো আর কিন্তু এই যে 3, 4 এবং 7, এই 3, 4, 7কে কিন্তু কোনো সংখ্যা দিয়েই কিন্তু আর ভাগ করা যাবে না। তাহলে আমরা এবারে লসাগু বের করব। লসাগু কীভাবে বের করব, এই যে বাইরের যে সংখ্যাগুলো থাকলো দেখো 4, 3, 4 এবং 7, এই সংখ্যাগুলির আমরা গুণফল বের করব এবং এই গুণফলটি হলো লসাগু। তাহলে 4, 3, 12, 4, 12, 48, 48-এর সাথে আমরা যদি 7 গুণ করি তাহলে হবে বন্ধুরা 7, 8, 56, 6 হাতে হলো 5, 4, 7, 28, 5, 33, অর্থাৎ 336 হলো। তাহলে 336 হলো আমাদের লসাগু। এবারে আমরা কি করব, এই 336-এর সাথে আমরা বন্ধুরা এখানে কি বলেছে যে এক বিয়োগ করলে, তাহলে এখানে আমরা এক যোগ করব 336-এর সাথে, অর্থাৎ আমাদের সংখ্যাটি হবে 336 যোগ 1 সমান সমান 337। তাহলে এইভাবেই কিন্তু আমরা এই অঙ্কগুলি করব। তো চলো আরও এরকম একটি অঙ্ক আমরা দেখে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে। এবারের অঙ্কটি দেখো বন্ধুরা, আগের অঙ্কটির মতোই কি বলেছে এখানে, কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 3 যোগ করলে যোগফলটি 8, 12 ও 16 দ্বারা বিভাজ্য হবে। তো আগের অঙ্কটিতে কি ছিল, কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 1 বিয়োগ করলে বিয়োগফলটি এত এত দ্বারা বিভাজ্য হবে। আগেরটিতে কি ছিল, বিয়োগ করলে। এবারে কি বলেছে, 3 যোগ করলে যোগফলটি এত এত দ্বারা বিভাজ্য হবে। তো দেখো এখানে আমরা অপশনও দিয়ে দিয়েছি, 4টে অপশন। তো তোমাদের সুবিধার্থেই কিন্তু এখানে অপশনটি দেওয়া হলো। তো দেখো বন্ধুরা এখানে কি করব, প্রথমে এই যে 8, 12 এবং 16 এই তিনটি সংখ্যা রয়েছে, এই তিনটি সংখ্যার আমরা লসাগু বের করব। এবং এখানে কি বলেছে দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 3 যোগ করলে, তাহলে 3 যোগ করলে, তাহলে যোগ যদি কথাটি থাকে তাহলে কি করব, লসাগুর সাথে এই 3 সংখ্যাটিকে আমরা বিয়োগ করব, তাহলে কিন্তু আমাদের উত্তর বেরিয়ে আসবে। তো দেখো আমরা প্রথমে এই 8, 12 এবং 16-র কী করব, লসাগু বের করব। তাহলে এখানে 8, 12 এবং 16 আমরা লিখলাম। এবারে দেখো এই 8, 12 এবং 16 এই তিনটি সংখ্যাকে আমরা কিন্তু 4 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 4 দিয়ে দেখো 4 দুগুণে 8, 4, 3, 12, 4, 4, 16। তাহলে কি হলো এখানে 2, 3 এবং 4 এই তিনটি সংখ্যা বের হলো। এবারে দেখো এই তিনটি সংখ্যার মধ্যে 2 এবং 4কে কিন্তু আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 3কে কিন্তু পারি না। তিনটি সংখ্যার মধ্যে যে কোনো দুটিকেই যদি আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি তাহলে কিন্তু আমরা ভাগ করতে পারবো। তাহলে আমরা 2 দিয়ে দেখো 2 1কে 2, 3কে যেহেতু ভাগ করতে পারবো না তাহলে এখানে 3ই রাখবো। এবারে 4কে আমরা 2 দুগুণা 4 করব। এবারে দেখো 1, 3 এবং 2 এই তিনটি সংখ্যাকে কিন্তু আমরা ভাগ করতে পারবো না। তাহলে কি, এবারে আমরা লসাগু বের করব। দেখো এখানে এই যে বাইরের সংখ্যাগুলি রয়েছে 4, 2, 1, 3 এবং 2, এই সংখ্যাগুলির আমরা কি করব, গুণ করব, তাহলে কিন্তু লসাগু বের হয়ে যাবে। তাহলে দেখো লসাগু কত হবে, এখানে লসাগু হবে 4 গুণ 2 গুণ 1 গুণ 3 গুণ 2। তাহলে কত হচ্ছে দেখো, 4 দুগুণে 8, 8 একে 8, 3 8 24, 24 দুগুণে 48। তাহলে আমাদের লসাগু বের হলো এখানে 48। এবারে আমরা কি করব, এই যে লসাগু বের হলো 48, এই 48 থেকে আমরা 3 বিয়োগ করব। তাহলে সংখ্যাটি হবে কত, 48 বিয়োগ 3 সমান সমান 45। তাহলে আমাদের উত্তর বের হলো 45, অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক উত্তর।
তাহলে দেখো বন্ধুরা, এই যে 45 আমাদের উত্তর হলো, অর্থাৎ এই 45-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কত হবে? 48 হবে। তাহলে এই 48 বন্ধুরা এই যে 8 দিয়েও বিভাজ্য, 12 দিয়েও বিভাজ্য এবং 16 দিয়েও কিন্তু বিভাজ্য হবে। তাহলে বন্ধুরা এইরকম যদি অঙ্ক থাকে, তাহলে এইখানে যদি যোগ এই কথাটি বলা থাকে, তাহলে আমরা কি করব? লসাগু বের করে এই সংখ্যাটিকে আমরা বিয়োগ করব। আর যদি এখানে বিয়োগ বলা থাকে, তাহলে লসাগু বের করে আমরা তার সাথে এই সংখ্যাটির যোগ ফল বের করব। তাহলেই কিন্তু আমাদের উত্তর বেরিয়ে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের অঙ্কটি কি রয়েছে চলো দেখে নিই। এবারে দেখো একটি ত্রৈরাশিক নিয়মের অঙ্ক। একটি ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর 800 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। অবশিষ্ট খাদ্যে বাকিদের কতদিন চলবে? তাহলে প্রথমে একটি ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার ছিল। এবারে 30 দিন পর, অর্থাৎ এই যে 190 দিনের খাবার ছিল তার মধ্যে 30 দিন কিন্তু খেয়ে ফেললো 4000 জন লোক। এবারে 30 দিন পর 800 জন লোক চলে গেলেন, অর্থাৎ 4000 জন লোকের মধ্যে 800 জন চলে গেলেন। এবার বাকি যারা ছিলেন তাদের অবশিষ্ট খাদ্যে কতদিন চলবে? তাহলে দেখো এখানে আমরা সমস্যাটা কীভাবে তৈরি করব। চলো আগে আমরা একদিকে লোক লিখি, একদিকে দিন লিখব। এবারে আমরা লোকের নিচে কত লিখব, দিনের নিচে কত লিখব। এখানে প্রথম লাইনে কি বলা আছে? 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল, অর্থাৎ লোকের নিচে 4000, দিনের নিচে 190। এটি আমরা এরকম আগে আমরা করেছিলাম, কিন্তু এরকম হবে না, যেহেতু এখানে কিছুদিন খাবার খেয়েছিল এবং কিছু লোক চলে গিয়েছিল। এখানে কি হবে দেখো, আমাদের যদি 4000 জন লোকই থাকতো তাহলে কিন্তু 190 দিনই খাবারটা শেষ হয়ে যেত। কিন্তু এখানে আমাদের 4000 জন লোক কিন্তু 30 দিন খেয়ে ফেলেছে, অর্থাৎ 30 দিন যদি তারা খেয়ে ফেলে তাহলে কতদিন আর বাকি থাকে? তাহলে আর 190 থেকে 30 বাদ দিলে কি 160 দিন থাকে। অর্থাৎ 4000 জন লোকের কিন্তু 160 দিনের আর খাবার মজুদ ছিল। এখানে কিন্তু অবশ্যই বুঝতে হবে 190 দিনের মধ্যে 30 দিন তারা খাবার খেয়ে ফেলেছিল, অর্থাৎ আর 160 দিন ছিল। যদি 4000 জন লোকই থাকতো তাহলে ওই 4000 জন লোকের 160 দিনের কিন্তু খাবার আর মজুদ ছিল। অর্থাৎ এখানে আমরা লোকের নিচে লিখব 4000 এবং এখানে দিনের নিচে লিখব বন্ধুরা 190 বিয়োগ 30 সমান সমান কত হবে? 160 হবে। তাহলে 160 এখানে আমরা লিখলাম। ঠিক আছে, এবারে দেখো, এবারে কি 4000 জন লোক আছে? নিশ্চয়ই নয়, 800 জন লোক চলে গেল, অর্থাৎ 4000 থেকে আমরা 800 জন বাদ দেব। তাহলে কতজন হবে? 400 থেকে 800 বাদ দিলে 3200 হবে। বন্ধুরা এখানে আমরা সরাসরি 3200 জন লিখে দিলাম। এবারে দেখো এই 3200 জন লোকের কতদিন চলবে অবশিষ্ট খাদ্য। তাহলে এবারে আমরা কি করব? সম্পর্ক বের করব। সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক? তো দেখো এখানে প্রথমে 4000 জন লোক এবং তাদের খাবার কতদিন চলবে? 160 দিন। এবারে লোক কি কমে গেল, 3200 জন হয়ে গেল। এবারে ওই খাদ্য বেশি দিন চলবে না কম দিন চলবে? দেখো এখানে এই যে আমাদের এখানে লোক কমে গেল, যখন এই লোক এবং খাওয়ার কথা আসবে, দেখো বন্ধুরা এখানে যত লোক বেশি হবে তত তাড়াতাড়ি কিন্তু খাওয়াটা শেষ হবে, যত লোক কম হবে তত কিন্তু খাওয়াটা বেশি দিন চলবে। অর্থাৎ এদিকে আমাদের লোক কমে যাবে এবং এদিকে দিন আমাদের কিন্তু বেড়ে যাবে। তাহলে একদিকে কমে যাচ্ছে, একদিকে বেড়ে যাচ্ছে। এরকম হলে কি হবে? এরকম হলে হবে ব্যস্ত সম্পর্ক। এবং ব্যস্ত সম্পর্ক হলে বন্ধুরা এই যে উপরে কত রয়েছে 4000, নিচে 3200, এই সংখ্যা দুটি কিন্তু একইভাবে থাকবে, অর্থাৎ উপরে 4000 নিচে 3200 হবে। এবারে গুণ চিহ্ন দিয়ে এই 160 আমরা এখানে লিখব। এবারে দেখো আমরা এই যে উপরের দুটি শূন্য, 4000-এর উপরের দুটি শূন্য এবং 3200 এখানে নিচের দুটি শূন্য আমরা কেটে দিতে পারি। এবারে দেখো আমরা 32 দিয়ে কিন্তু 160কে সরাসরি কাটতে পারি। 5 32 160, অর্থাৎ নিচে আর কোনো সংখ্যা থাকলো না, উপরে কি থাকলো দেখো 5 থাকলো এবং এখানে 40 রয়েছে। তাহলে 5 এবং 40 আমরা গুণ করব, অর্থাৎ 5 40 হবে কত? 200 হবে। অর্থাৎ অবশিষ্ট খাদ্যে বাকিদের 200 দিন চলবে, আমাদের উত্তর হবে 200 দিন। তাহলে এইভাবে কিন্তু খুবই সহজে আমরা প্রথমে সমস্যাটি তৈরি করে আমরা এই অঙ্কগুলি সমাধান করব। চলো পরের অঙ্কটি দেখে নিই কী রয়েছে। এবারের অঙ্কটি কি বলেছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 5:13 এবং তাদের গসাগু 11 হলে সংখ্যা দুটি কি কি? খুবই একটি সহজ অঙ্ক। দেখো
এই লসাগু এবং গসাগুর অঙ্কের একটি ক্লাস আমরা ইতিমধ্যেই করেছি। তো এখানে দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 5:13 এবং তাদের গসাগু 11 হলে সংখ্যা দুটি কী কী। যদি এই লসাগু এবং গসাগুর ক্লাসটি তোমরা দেখো তাহলে কিন্তু খুব সহজেই এই অঙ্কগুলি আসলে তোমরা করতে পারবে। অবশ্যই তোমরা আগের ক্লাসটি ফলো করবে। তো যদি বন্ধুরা দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে এবং গসাগু দেওয়া থাকে তাহলে সংখ্যা দুটি কিন্তু আমরা খুবই সহজে বের করব। দেখো এখানে আমরা কীভাবে বের করব, এই যে অনুপাত রয়েছে 5:13 এবং গসাগু রয়েছে 11, এখানে দেখো প্রথম সংখ্যাটি কি হবে। প্রথম সংখ্যাটি এখানে দেখো, প্রথম অনুপাতটি কত রয়েছে, 5 রয়েছে। এই 5-এর সাথে আমরা 11 গুণ করব, তাহলে প্রথম সংখ্যাটি বেরিয়ে যাবে, অর্থাৎ প্রথম সংখ্যাটি হবে 5 11 55। এবং দ্বিতীয় অনুপাতটি কি রয়েছে, 13 রয়েছে, অর্থাৎ এই 13-র সাথে আমরা গসাগু 11 গুণ করব, তাহলে 13 এবং 11 গুণ করলে দ্বিতীয় সংখ্যাটি বেরিয়ে যাবে, অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি হবে 13 গুণ 11 সমান সমান 143। অর্থাৎ আমাদের সংখ্যা দুটি বের হলো 55 এবং 143। তাহলে খুব সহজেই কিন্তু আমরা এই যদি অনুপাত দেওয়া থাকে দুটি সংখ্যার এবং গসাগু দেওয়া থাকে তাহলে সংখ্যা দুটি বের করতে পারবো। চলো পরের অঙ্কটি কি রয়েছে দেখে নিই। এবারে দেখো একটি গড়ের অঙ্ক কি বলেছে, এখানে 5 জনের গড় বয়স 11 বছর। 5 জনের গড় বয়স 11 বছর, আরও একজনের বয়স যুক্ত হলে তাদের বয়সের গড় 2 বছর বেড়ে যায়। তাহলে প্রথমে 5 জনের গড় বয়স 11 বছর, এবারে আরও যদি আমরা একজনকে সেখানে যুক্ত করি তাহলে তাদের বয়সের গড় কিন্তু 2 বছর বেড়ে যাচ্ছে। তাহলে নতুন জনের বয়স কত হবে? তাহলে খুবই সহজ অঙ্ক। দেখো 5 জনের গড় বয়স 11 বছর, তাহলে এখানে আমরা 5 জনের প্রথমে মোট বয়স কত সেটি বের করতে পারি। তাহলে দেখো প্রথমে 5 জনের মোট বয়স এখানে কত হবে, গড় বয়স যেহেতু দেওয়া আছে তাহলে আমরা মোট বয়সটি বের করতে পারবো। 5-এর সাথে 11 গুণ করবো, অর্থাৎ 5 11 55 বছর। 5 জনের মোট বয়স 55 বছর। এবারে দেখো এই যে একজন যুক্ত করা হলো, অর্থাৎ 5 জন আগেই ছিল, এখন কতজন হয়ে গেল, 5 + 1 = 6 জন হয়ে গেল। তাহলে এই 6 জনের এখন বয়সের গড় কী হচ্ছে, 2 বছর বেড়ে যাচ্ছে। অর্থাৎ আগে বয়সের গড় কত ছিল, আগে ছিল 11 বছর, এখন বয়সের গড় আরও 2 বছর বেড়ে যাচ্ছে। অর্থাৎ 11 ছিলই, আরও 2 যোগ হয়ে যাচ্ছে, অর্থাৎ এখন বয়সের গড় হয়ে যাচ্ছে 13 বছর। তাহলে এখন কিন্তু এই 6 জনের বয়সের গড় হচ্ছে 13 বছর। ঠিক আছে, তাহলে আমরা এই 6 জনের মোট বয়সটা বের করতে পারবো। তাহলে 6 জনের মোট বয়স কত হবে, 6-এর সাথে এই গড় বয়স 13 বছর, এই 6-এর সাথে 13 গুণ করব, তাহলে 6 13 কত হবে, 6 13 78 হবে। তাহলে এখন 6 জনের মোট বয়স হয়ে গেল 78 বছর। এবং আগের 5 জনের মোট বয়স কত ছিল, আগের 5 জনের মোট বয়স এখানে 55 বছর। এখানে একজন যুক্ত হওয়ার পর এই 6 জনের মোট বয়স হলো 78 বছর। অর্থাৎ এই 78 থেকে আমরা যদি আগের 5 জনের মোট বয়স 55 বাদ দিয়ে দিই তাহলে কিন্তু নতুন জনের বয়স বেরিয়ে যাবে। অর্থাৎ নতুন জনের বয়স হবে 78 বিয়োগ 55 সমান সমান কত হবে, 78 থেকে 55 বাদ দিলে হবে 23 বছর। তাহলে দেখো 6 জনের মোট বয়স 78 বছর, আগের 5 জনের বয়স 55 বছর। এই 78 থেকে আগের 5 জনের 55 যে বছর বয়স সেটি বাদ দিলেই কিন্তু নতুন জনের বয়সটি এখানে থাকছে। তাহলে 23 বছর হবে সঠিক উত্তর। পরের অঙ্কটি দেখো কি রয়েছে। এবারে দেখো বন্ধুরা একটি খুবই মজার অঙ্ক কি বলেছে, এখানে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি ও প্রস্থ 20% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষায় অবশ্যই থাকবে। তাই এই অঙ্কটি অবশ্যই তোমরা ভালো করে একটু বোঝার চেষ্টা করবে। দেখো এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি করা হবে কিন্তু প্রস্থ 20% হ্রাস করা হবে। তাহলে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটি সেটির বৃদ্ধি পাবে না হ্রাস পাবে। তাহলে চলো আমরা খুবই সহজভাবে একটি পদ্ধতি প্রয়োগ করে এই অঙ্কটি করব। দেখো এখানে দৈর্ঘ্য কি 30% বৃদ্ধি, অর্থাৎ 100-তে 30 বৃদ্ধি। অর্থাৎ যদি আগে দৈর্ঘ্য ছিল 100 তাহলে এখন হয়ে যাবে 130। ঠিক আছে, তাহলে দেখো এখানে দৈর্ঘ্য বৃদ্ধি 100 থেকে 130। ঠিক আছে, 100 ছিল আগে ধরলাম, তাহলে পরে কত হলো, 130 হলো। এবারে দেখো প্রস্থ হ্রাস, কত হ্রাস এখানে 20%,
অর্থাৎ আগে যদি এখানে 100 ছিল, এখন কত হবে? 100 থেকে 20 কমবে, অর্থাৎ এখন কত হবে? 80 হয়ে যাবে। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এখানে দৈর্ঘ্য বৃদ্ধি দেখো, আগে 100 ছিল, 100 থেকে কত হয়ে গেল? 30% বৃদ্ধি, অর্থাৎ 100তে 30 বৃদ্ধি, অর্থাৎ 130 হয়ে গেল। এবারে প্রস্থ হ্রাস দেখো 20% হ্রাস, অর্থাৎ আগে যদি 100 ছিল, 100 থেকে কত হয়ে গেল? 80 হয়ে গেল। ঠিক আছে, এবারে আমরা এখানে একটি দাগ কাটবো। এবারে দেখো এখানে এই যে আমাদের এই 100 এখানে এই সংখ্যা দুটো রয়েছে, এই সংখ্যা দুটোকে আমরা গুণ করব। তাহলে এখানে কত হবে? 100 এবং 100 গুণ করলে, 100 গুণ করলে হবে 10,000। এবারে দেখো এই যে সংখ্যা দুটো আমরা পেলাম, এই সংখ্যা দুটো আমরা এবারে গুণ করব। কত হবে দেখো? এখানে হবে 8 13 104, অর্থাৎ 10,400। অর্থাৎ এখানে দেখো প্রথমে এই যে 10,000 রয়েছে, অর্থাৎ ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আগে ছিল 10,000, পরে কত হয়ে গেল? পরে হলো 10,400। অর্থাৎ কি এখানে বৃদ্ধি পেল। তাহলে এখানে কত বৃদ্ধি পেল দেখো, এখানে বন্ধুরা এই 10,000 থেকে 10,400 হয়ে গেল, অর্থাৎ আমাদের এখানে কিন্তু বৃদ্ধি পেল কত? 400। আমাদের বৃদ্ধি পেল 400 একক। তো দেখো এখানে আমাদের এই যে 400 একক বৃদ্ধি পেল, এই 400 একক কততে বৃদ্ধি পেল? এই 10,000 আগে ছিল, অর্থাৎ 10,000 এই 400 একক বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের শতাংশে বা শতকরার হিসেবে কত বৃদ্ধি পেয়েছে? তাহলে আমরা কি করব? এবারে দেখো 400/10,000, অর্থাৎ 10,000-এ 400 একক বৃদ্ধি পেয়েছে। তো আমাদের যেহেতু শতাংশে বের করতে বলেছে, অর্থাৎ 100 দিয়ে গুণ করলেই কিন্তু আমাদের কত শতাংশ বৃদ্ধি পেয়েছে সেটি বের হয়ে যাবে। তাহলে 400/10,000 গুণ 100। এবারে দেখো আমরা কাটাকাটি করতে পারি। এখানে দেখো 400-র দুটি শূন্য এবং এখানে 10,000-এর দুটি শূন্য আমরা কেটে দিলাম। এবারে দেখো এই 100-র আরও দুটি শূন্য রয়েছে, এই 100-র দুটি শূন্য কাটবো। এবারে আরও এখানে দেখো দুটি শূন্য রয়েছে, এই দুটি শূন্য কাটবো। তাহলে নিচের কোনো কিন্তু সংখ্যা থাকলো না, 1 রয়েছে, নিচের 1-এর কোনো দাম নেই। তাহলে উপরে কি রয়েছে? 4 রয়েছে এবং এখানে 1 রয়েছে, 4 এবং 1 গুণ করলে 4ই হবে। অর্থাৎ এখানে আমাদের 4% হবে উত্তর, অর্থাৎ ক্ষেত্রফল শতকরা 4% বৃদ্ধি পেয়েছে। তাহলে এইভাবে কিন্তু এই ধরনের অঙ্কগুলি আসলে তোমরা খুব সহজেই করতে পারবে। তাহলে বন্ধুরা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করলাম, যেগুলি তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, এগুলি অবশ্যই তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এবং এই অঙ্কগুলি শুধুমাত্র কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের জন্যই নয়, পশ্চিমবঙ্গের সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা তোমরা যারা অন্যান্য পরীক্ষা দেবে সেই ক্ষেত্রেও কিন্তু এই অঙ্কগুলি সমানভাবে গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা আমরা আরও এরকম ক্লাস নিয়ে হাজির হব, অবশ্যই তোমরা ক্লাসগুলি কিন্তু ফলো করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।